ড্রামার শুরুতে আমরা এখানে দেখছি যে ডিজু একটি কিউট ছোট্ট শিশুর জন্ম দিয়েছে, আর সে তার স্বামী ভোহনকে বলছে যে একটু আমাকে শিশুটিকে ধরতে দাও। ভোহন বলে, এখন না, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, তুমি বরং বিশ্রাম করো, আমি শিশুটির যত্ন নেব। এরপরেই এখানে জেস শুরু হয়ে যায়, কিন্তু ভোহনের চোখ দেখে বোঝা যায় যে সে নিশ্চয়ই কোনো বড় খারাপ কিছু করতে যাচ্ছে। তখন আমরা শিশুর আওয়াজ শুনি, আর মনে মনে সে তার মাকে উঠতে বলছে, প্লিজ ওঠো, আমার বাবাটি আমাকে অন্য কারো শিশুর সাথে অদল বদল করতে যাচ্ছে। যখন মা ঘুমিয়ে থাকে তখন ভোহন তাকে নিয়ে হাসপাতালের অন্য রুমে যায়। সেখানে আমরা ডেজকে দেখি। ডেজিও একটি কন্যা শিশুর জন্ম দিয়েছে। তখন আমরা জানতে পারি যে ভোহনের ডেজির সাথে সম্পর্ক চলছে, আর সে এভাবে শিশু দুটিকে অদল বদল করতে চায় যাতে ডেজির শিশু ভোহনের বাড়িতে চলে যায় এবং সব বিলাসিতা উপভোগ করতে পারে এবং ভালোভাবে বড় হয়ে উঠতে পারে। কিন্তু অন্যদিকে যে শিশুটি যিশুর, সে এই সমস্ত বিলাসিতা উপভোগ করতে পারবে না। এরপরের সকালে যিশু তার শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। সে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে উঠছে। যিশু খুব ভয় পেয়ে যায়। তখন তার মা তাকে শান্ত করতে আসে এবং বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার মেয়ে তো এখানেই আছে। এরপর তার মা শিশুটিকে তার হাতে তুলে দেয়। যিশু খুশি হয়, কিন্তু পরে সে শিশুটির হাতের দিকে খেয়াল করে। সে দেখে শিশুটির ডান হাতে হৃদয় আকৃতির দাগটি নেই। আর যিশু ভালো করেই জানত, যখন সে শিশুর জন্ম দিয়েছিল তখন ডাক্তার বলেছিল শিশুটিকে চেনার জন্য তার ডান হাতে একটি হৃদয় চিহ্ন আছে। এই কথাটি সে তার মাকে জানায়। তারপর তার মা শিশুটিকে নিয়ে ডেজের ঘরে যায় যাচাই করতে। সেখানে তিনি সত্যি সেই হৃদয় চিহ্নটি দেখতে পায়। ফলে আন্টি যিশুর শিশুটিকে তার কাছে ফিরিয়ে দেয়, আর ডেজির শিশুটিকে ডেজির কাছেই ফিরিয়ে দেয়। এরপর যিশুর মা তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝলে যে বাচ্চাগুলো অদল বদল হয়ে গেছে? তখন যিশু বলে, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি আমার সন্তানের আওয়াজ শুনতে পাচ্ছি, আর আমার মনে হচ্ছে আমার মেয়ে একটি বিশেষ শিশু। সত্যি তখন তার শিশুটি মনের ভেতরে কথা বলতে শুরু করে। যখন বাচ্চাটি মন দিয়ে কথা বলছিল তখন তার মাও সেই আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু তারা কেউই এই বিষয়টা অন্য কাউকে বলতে চায়নি। শিশুটি বলে, আমি কোনো সাধারণ শিশু নই, আমি এক অসাধারণ শিশু যে স্বর্ণ ফিনিক্স থেকে জন্ম নিয়েছি। এটা শুনে সবাই খুব আনন্দিত হয়ে ওঠে। অন্যদিকে যিশু তার মাকে বলছিল, ভোহনই তাদের দুই শিশুকে অদল বদল করেছিল, কিন্তু তখন পর্যন্ত তারা জানতো না কেন এমনটা করা হয়েছে। এরপর যিশুর শিশুটি মানসিকভাবে ব্যাখ্যা করে, আসলে ডেজির যে কন্যা শিশুটি হয়েছে তার বাবা আর কেউ নয়, আমার বাবা ভোহন। তাই তিনি চেয়েছিলেন যে ডেজির বাচ্চাটি সব সুবিধা পাক, সব বিলাসিতায় বড় হোক, আর আমি যেন কোনো সুবিধা বিলাসিতা না পাই। তাই তিনি রাতে আমাকে তার শিশুর সঙ্গে অদল বদল করে দিয়েছিল। এই সব কথা শুনে যিশু অবাক হয়ে যায় যে সেই বাচ্চাটিও তো ভোহনেরই সন্তান। তাহলে যিশু ভাবে, সে এই শিশুটিকে এত ঘৃণা করে কেন? তখন শিশুটি বলে, মা, দিদিমা, তোমরা চিন্তা করো না, বাবা তো কোনো কাজের নয়, আমরা ওনাকে ডিভোর্স দিয়ে দেব, তারপর আমি তোমার জন্য দারুণ ভালো স্বামী খুঁজে দেব। এটা শুনে তারা হেসে ওঠে। অন্যদিকে আমরা দেখি ডেজিকে। সে শিশুর কান্নার কারণে খুব বিরক্ত হয়ে পড়েছে। তখন ভোহন এসে তাকে সামলাতে শুরু করে। ডেজি বলে, তুমি এই বাচ্চার দিকে এত মনোযোগ দিচ্ছ কেন? এমনিতেই এটা আমার বাচ্চা নয়। ভোহন বলে, যাই হোক, এটা তো একটা শিশু, আর মনে হচ্ছে ওর ক্ষুধা লেগেছে, তোমার উচিত ওকে দুধ খাওয়ানো। তখন ডেজি বলে, আমি কেন খাওয়াবো? আমি তো তার আসল মা নই, এমনিতেই তোমার বিয়ে আমার সাথেই হওয়া উচিত ছিল। ভোহন তাকে আস্তে করে কথা বলতে বলে।
যাতে কেউ তাদের কথা না শুনে ফেলে এবং তাদের গোপন বিষয় ফাঁস না হয়ে যায়। কিন্তু যিশুর মা তাদের কথা গোপনে শুনে ফেলে। আন্টি খুব রেগে যায় যে ডেজি এখনও ভাবছে এই শিশু যিশুর সন্তান, তাই সে শিশুকে ঠিকভাবে ভালোবাসছে না। আসলে আন্টি এখানে সত্যি কথা বলতে এসেছিল, কিন্তু বুঝতে পেরে যে ডেজি এত নিষ্ঠুর হতে পারে, তিনি সত্যিটা আর প্রকাশ করে না, বরং ভিতরে গিয়ে ভোহনকে বলে, তোমার নিজের স্ত্রীও সন্তান জন্ম দিয়েছে, যদি মনে না থাকে তবে জানাও। তুমি নিজের স্ত্রীকে না দেখে অন্যের স্ত্রীকে দেখভাল করছো? ভোহন জবাব দেয়, মা আপনি তো জানেন আমার ভাই মারা গেছে, এখন তারপর বেচারি ডেজির দেখাশোনার কেউ নেই, তাই আমি চাই ওর পাশে একটু সমানভাবে থাকতে। এটা শুনে আন্টি রেগে চলে যায়। এরপর ভোহন যিশুর কাছে আসে কথা বলতে। আন্টি তখন তাদের একা রেখে চলে যায়। ভোহন তার শিশুর জন্য সোনার উপহার নিয়ে আসে, যা দেখে যিশু খুশি হয়। কিন্তু তার শিশুটি তাকে বলে, মা খুশি হইও না, ড্যাডি এখনো ভাবছে আমি ডেজির মেয়ে, এই কারণে সে আমার জন্য এই সোনার ব্রেসলেট নিয়ে এসেছে, কিন্তু তুমি এটা রাখো কারণ এটা আমাদেরই কাজে লাগবে। এরপরও ডেজি রাগে ফুঁসতে থাকে, কারণ সে মনে করে ভোহন এসব করছে শুধু এই কারণে যে আমি ডেজির মেয়ে, যদিও আসল সত্যটা সে এখনো জানে না। এদিকে শিশুটি নিজেই সেই সোনার ব্রেসলেট গ্রহণ করে নেয়। একই সাথে ভোহন শিশুটির নামও ঘোষণা করে, আমরা ওর নাম লিলি রাখবো। যিশু ভালো করেই জানে যে ভোহন এই নামটি কেন রাখতে চাইছে, কারণ লিলি একটা ফুলের নাম আর ডেজিও তো একটা ফুলের নাম। তারপর যিশু তাকে জিজ্ঞেস করে, তুমি কি ডেজির মেয়ের জন্য কোনো নাম ভেবেছ? তখন ভোহন ভান করে বলে, হ্যাঁ, আমরা ওর নাম সাউ রাখবো, এতে কি আসে যায়? কিন্তু যিশু ঠিকই জানে ভোহন আর ডেজি তার মেয়ের নাম অনেক আগে থেকেই ঠিক করে রেখেছে, অথচ আজ অবধি ভোহন তার নিজের মেয়ের নাম নিয়ে একবারও ভাবেনি। এরপর ভোহন তাকে বলে, দেখো তুমি এখন এত সুন্দর একটি শিশু জন্ম দিয়েছ, তাই তুমি চাকরি ছেড়ে বাড়িতে বসে শিশুটির যত্ন নাও। যিশু তাকে মনে করিয়ে দেয়, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে যে সন্তান জন্মের পরও আমি কাজ চালিয়ে যেতে পারবো। ডেজি বুঝতে পারে যে ভোহন চাইছে সে চাকরি ছেড়ে ডেজির মেয়ের ভালোভাবে খেয়াল রাখুক এবং তাকে ভালোভাবে পড়াশোনা শেখাক। তখন শিশুটি মন দিয়ে কথা বলে, মা তুমি বাবার কথায় রাজি হইও না, কারণ তিনি চান তুমি চাকরি ছেড়ে দাও, সারাদিন চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে বাচ্চাদের যত্ন নাও, শুধু আমার নয় ডেজিরও এবং সম্ভব হলে তার নিজেরও, যাতে তুমি সব বাচ্চাদের বড় করতে পারো আর তোমার যেন কারো সঙ্গে কোনো যোগাযোগ না থাকে এবং তুমি একা হয়ে পড়ো, যাতে বাবার তোমাকে ছেড়ে দেওয়া সহজ হয়। তখন যিশু সরাসরি বলে দেয় যে সে চাকরি ছাড়ছে না। ভোহন বলে, তোমার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, এ ব্যাপারে পরে কথা বলবো। তারপর সে চলে যায় এবং যিশুর মা সেখানে এসে হাজির হয়। যিশু আবেগপ্রবণ হয়ে তার মাকে বলতে থাকে, ও জানে না যে সে আমার মেয়ে, আর দেখো কিভাবে সে ডেজির মেয়ের যত্ন নিচ্ছে, কিন্তু আমাদের মেয়েকে পুরোপুরি উপেক্ষা করছে। তখন আন্টি বলে, ডেজিও জানে না যে ওই শিশুটি আসলে তার নিজের মেয়ে, আর অজানা অবস্থাতেই সে সেই বাচ্চাটিকে কত কাঁদাচ্ছে, অন্তত এটা না জেনেই যে সে একটা শিশু। তারপর তারা দুজন মিলে তাদের মেয়ের নাম ঠিক করতে বসে এবং সেই সুন্দর সোনালি ফিনিক্স শিশুটির নাম রাখা হয় র্যান্ডন। তারপর আন্টি বলে, ক্ষমা করো, আমরা কখনো ভাবিনি যে সে এমন হবে, আমরা তো শুরু থেকেই ভেবেছিলাম যে সে খুব সৎ মানুষ হবে, আমার মনে হয় তোমার উচিত তাকে ডিভোর্স দেওয়া। যিশু বলে, আমি তো আজই এটা করতে চাই, কিন্তু আমার কাছে কোনো কারণ নেই, কোনো প্রমাণ নেই, তাই আমি চাই ওই দুজনকে পুরোপুরি ধ্বংস করে দিতে এবং ওদের দেখাতে যে ওরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে। এরপর দুপুরের খাবারের সময় ভোহন বেশ তাড়াহুড়ো করছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, আর আন্টি আসামাত্রই সে গুরুত্বপূর্ণ কাজ বলে সরে যায়। তখন শিশুটি বলে, গুরুত্বপূর্ণ কাজ মানে ম্যাডাম ডেজির যত্ন নেওয়া। এটা শুনে আন্টির মোটেও ভালো লাগে না।
আন্টি বলতে শুরু করে, আমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিল ভোহন আর তার বড় ভাইয়ের স্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠ। তবে সবাই 50-50 সন্দেহ করছে যে কোনো সম্পর্ক চলছে কিনা। এই সময় শিশুটি র্যান্ডান বলতে শুরু করে, দেখো মা, ডেজির স্বামী আগে থেকেই জানতো যে ভোহন আর ডেজির মধ্যে সম্পর্ক চলছে। আর যখন তারা জানতে পারে যে ভোহনের ভাই সব কিছু জেনে গেছে, তখন তার একটি দুর্ঘটনা ঘটে, সেটাও কারখানায়। কিন্তু আমার মনে হয় এটা দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র। এদিকে আন্টি অন্য ঘরে চেক করতে যায়, যেখানে সেই অসহায় শিশুটি তখনও কাঁদছিল, আর ডেজি মোটেও তাকে দুধ খাওয়ানোর জন্য প্রস্তুত ছিল না। ভোহন তাকে বলে, যদি তুমি না করো তাহলে নার্স এসে যাবে এবং পাশের সব রুমে খবর ছড়িয়ে পড়বে। অন্তত যতক্ষণ এটা আমাদের মধ্যে থাকে ততক্ষণ ঠিক আছে, কিন্তু বাইরে ছড়িয়ে গেলে লোকেরা আমাদের নিয়ে সন্দেহ করতে শুরু করবে। এরপর ডেজি শিশুটিকে দুধ খাওয়ায় বটে, কিন্তু তাকে প্রচণ্ড মারধরও করে। এটা দেখে আন্টির খুবই খারাপ লাগছিল। এরপর আন্টি এসে তার মেয়ে ডেজিকে সবকিছু জানিয়ে দেয়। রানিন বলে, মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি অসুস্থও হতে পারো না, কারণ আমি তোমার শিশু এবং আমার শক্তি তোমার ভিতরেই আছে। আমি সব সময় তোমাকে রক্ষা করব। তারপর আসে যিশুর শাশুড়ি, অর্থাৎ ভোহনের মা। তিনি এসে বলে, তুমি কাঁদছো কেন? আমি যতক্ষণে শুনেছি তুমি একটি শিশুকন্যার জন্ম দিয়েছ, সঙ্গে সঙ্গে তোমার আর তোমার শিশুর সাথে দেখা করতে চলে এসেছি। এটা দেখে যিশুর মা মনে করে অন্তত যিশুর শাশুড়ি ভালো মানুষ। এরপর শাশুড়ি বলতে শুরু করে, দেখো, তুমি শিশুটির ভালোভাবে যত্ন নাও, আর হ্যাঁ, চাকরি ছেড়ে দাও যাতে তুমি পুরোপুরি মনোযোগ দিতে পারো শিশুর ওপর। তখন যিশু বলে, না, আমি আমার চাকরি ছাড়তে পারবো না। আন্টি বলে, এমন কথা কেন বলছো? কিছু সময়ের জন্য এই শিশুকন্যার যত্ন নাও, আর কয়েক বছরের মধ্যে একটি পুত্র সন্তান জন্ম দাও। এটা শুনে যিশু অবাক হয়ে বলে, মা, আমার মনে হয় না এখন আমাদের দ্বিতীয় সন্তানের প্রয়োজন আছে। আন্টি বলে, এমন কি করে হয়? তুমি তো জানো আগে মেয়ে হয়েছে, আর মেয়েকে দিয়ে আমরা কি করব? অন্তত আমাদের ঘরে একটি ছেলে তো থাকা উচিত। এটা শুনে যিশুর মায়ের নিজেরই লজ্জা লাগে যে একজন মহিলা হয়েও তিনি মেয়েদের নিয়ে এমন কথা বলছে। যিশু মনে মনে বলে, আমি তো ইতিমধ্যেই আমার শিশুর সাথে ব্যস্ত আছি। যদি আমি দ্বিতীয় সন্তান নিই তাহলে অবশ্যই আমি পরে আফসোস করব। যিশু বলে, ভোহনও এই ব্যাপারে রাজি হবে না এবং তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু ভোহনের মা বলে, না না, আমি তো এইসব কথাই তোমাকে আগেভাগে বলে দিচ্ছি যাতে তুমি ওর সাথে পরে আলোচনা করতে পারো। এটা শুনে যিশু অবাক হয়ে যায়। অন্যদিকে তার শাশুড়ি মনে মনে ভাবছিল, যদি এখনই আমি চাপ দিই তাহলে ও নিশ্চয়ই রাজি হবে না। পরে সুযোগ মতো চাপ দেব বা অন্য কোনো উপায়ে ওকে দিয়ে সন্তান জন্ম দিতে বাধ্য করব। তারপর শিশুটি রেনান তার মায়ের মন থেকে সব কথা যিশুকে জানিয়ে দেয়। যিশু শুধু হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ে এবং বলে, ডেজিও তো একটি বাচ্চার জন্ম দিয়েছে, তুমি গিয়ে একবার দেখে আসো। এরপর ভোহনের মা ডেজির ঘরে যায় এবং সেখানে নিজের ছেলেকে ভোহনকে দেখে চমকে ওঠে। তিনি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ভোহন রাগের ভান করে বলে, হ্যাঁ, ঠিক আছে, আমার স্ত্রীও সন্তান জন্ম দিয়েছে, কিন্তু আমার বৌদিও তো সন্তান জন্ম দিয়েছে, তার স্বামী নেই। অন্তত আপনি তো তার খেয়াল রাখতে পারেন, আর আপনি এতদিন পরে এসেছেন। তিনি উত্তর দেয়, ঠিক আছে ঠিক আছে, রাগ করার দরকার নেই, কিন্তু তোমার স্ত্রীকে একটু বোঝাও, সে আমার হাতের বাইরে চলে যাচ্ছে, দ্বিতীয় সন্তান নিতে একেবারেই রাজি নয়। ভোহন বলে, কোনো অসুবিধা নেই, আপাতত আমার শ্বশুরবাড়ির মা এখানে আছে, তার সামনে আমি কিছুই বলতে পারবো না, তবে একবার তিনি চলে গেলে আমি ওকে ঠিক করে নেব। এই সময় শিশুটি কাঁদতে শুরু করে। তখন আন্টি ডেজিকে বলে, তুমি
শিশুটিকে দুধ খাওয়াও। ডেজি প্রচণ্ড রেগে যায়, কিন্তু দুধ খাওয়াতে শুরু করলে শিশুটি কামড় দেয়। তখন ডেজি রাগে শিশুটিকে মেরে ফেলে। এটা দেখে আন্টি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ডেজিকে জোরে এক চড় মারে। তখন ভোহন তার মাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আন্টি বলে, আমি কিভাবে থামি? এর একটুও বুদ্ধি নেই নাকি? একেবারে নবজাতক শিশুকে মারছে, এতে কি লাভ হবে? তখন ডেজি বলে, মা, আপনি এখন আমার সঙ্গে এমন আচরণ করতে পারেন না। কিন্তু আন্টি আরও রেগে চিৎকার করতে থাকে, সত্যি তোমার মেয়েও তোমার মতোই সারাক্ষণ কাঁদছে, আর তুমি ওকে সামলাতেও পারছো না। কিন্তু মনে মনে ডেজি খুব খুশি হচ্ছিল, কারণ সে ভাবছিল, এই তো আমার মেয়ে নয়, আমার আসল মেয়ে তো পরের ঘরে নিশ্চিন্তে আছে। কিন্তু এই সত্যটা তারা আন্টিকে কিছুতেই জানায় না। এরপর আমরা দেখি রাননের দাদুকে। তিনি তার নাতনিকে দেখে খুব খুশি হয়। রানন তাকে হ্যান্ডসাম বলে ডাকছিল, আর দাদু তখনই বুঝে যায় তার নাতনিটি খুব বিশেষ। দাদু তখন তাকে একটা সোনার চেন দিতে দিতে বলে, যত বড় হবে আমি ততই তোমার জন্য আরও সোনা এনে দেব। এরপর জানা যায় যে যিশুর বাবা অনেক ধনী, আর এই কারণেই যিশুর মা ও ভোহন এখনও নিজেদের সম্পর্ক ভাঙেনি, কারণ যিশুর বাবা মারা গেলে সব শেয়ার যিশুর হাতে আসবে, আর সেগুলো পরোক্ষভাবে ভোহনেরই হবে। তখন রাননের কাকা বলে, সব ঠিক আছে, কিন্তু ভোহন কোথায়? সে তো কোথাও দেখা যাচ্ছে না। তখন শিশুটি বলে ওঠে, সে তো অন্য ঘরে আছে। এটা শুনে দাদু খুব রেগে যায়। যিশু তাকে শান্ত করতে বলে, ড্যাড, আপনি বেশি চিন্তা করবেন না, আমি সব জানি, কিন্তু আমি নিজেকে দৃঢ় রাখছি যাতে প্রমাণসহ তাদের ওপর প্রতিশোধ নিতে পারি এবং তাদের শিক্ষা দিতে পারি। এরপর দাদু তার নাতনি রাননকে বলে, তুমি কোনো চিন্তা করো না। হঠাৎই শিশুটি রানন বলতে শুরু করে, না দাদু, আপনার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আসলে বাবা আপনাকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো আপনার স্বাস্থ্যের বিপরীতে কাজ করছে। যত বেশি আপনি এই ওষুধ খাবেন ততই আপনার অবস্থা খারাপ হবে, আর বাবা ইচ্ছাকৃতভাবেই এটা করছে যাতে আপনার মৃত্যু হয় এবং আপনার সমস্ত সম্পত্তি তার নামে চলে যায়, আপনার বেতন ও পেনশন সহ। এটা শুনেই দাদু প্রচণ্ড রেগে যায়। তিনি ভাবতে শুরু করে, প্রতিদিন রাতে ওষুধ খাওয়ার পর আমি এত গভীর ঘুমে চলে যাই কেন? আর এই সব ওষুধ তো ভোহনই আমাকে এনে দিয়েছিল আমার ভালো স্বাস্থ্যের জন্য। যিশু তখন তাকে আশ্বস্ত করে বলে, কোনো সমস্যা নেই, আমরা আপনার জন্য একজন ভালো ডাক্তার খুঁজে দেব, যিনি আপনার ভালোভাবে যত্ন নেবে। তখন দাদু বলে, হ্যাঁ, এখন মনে হচ্ছে আমাকে শুধু আপনাদের উপরই ভরসা করতে হবে, অন্য কারো উপর নয়। এই সময় ভোহন এসে তার শ্বশুরের সঙ্গে লেগে বসে বলে, আরে আপনি এসেছেন, আর আমাকে বললেনও না? কাকা বলে, হ্যাঁ, তুমি তো খুব ব্যস্ত, তাই ভাবলাম তোমাকে আরও ব্যস্ত করে লাভ কি। এরপর দাদি বলে, আপনি কেন বাড়ি গিয়ে গাড়িটা ঠিক করার ব্যবস্থা করছেন না? আগামীকাল গাড়িতে আসবেন, কারণ বাইরে খুব ঠান্ডা পড়েছে। এমন ঠান্ডায় আমরা আমাদের বাচ্চা ও মেয়েকে একা যেতে দিতে পারি না। তারপর কাকা তার মেয়েকে বলে যান, দেখো, আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়ে অনেক খেলনা দেব। এরপর তিনি সবাইকে বিদায় জানিয়ে চলে যায়, আর ভোহনও তাদের পিছনে চলে যায়। তখন ভোহন কাকার কাছে জানতে চায় সেই সব ওষুধের ব্যাপারে যা সে কাকার জন্য এনেছিল, মানে তার শ্বশুরের জন্য, কিন্তু কাকা তাকে কোনো উত্তর দেয় না। ভোহন বলে, সব কিছু নষ্ট হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন, আমার উচিত ছিল সময় মতো এসে আপনাকে সাপ্লিমেন্টগুলো দিয়ে যাওয়া। আমি আগামীকালই এসে এগুলো পৌঁছে দেব। কাকা শুধু ধন্যবাদ বলে চলে যায়। বাইরে এসে ভোহন তাদের নতুন গাড়িটা দেখে। কাকা বলে, হ্যাঁ, আগের গাড়িটা একটু ছোট ছিল, আর এখন তো পরিবার বড় হয়ে গেছে।
তাই আমি এই বড় গাড়িটা কিনেছি। ভুবন বলে, চলুন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। কিন্তু কাকা বাধা দিয়ে বলে, না, তুমি তো জানো গাড়ি চালাতে, আমি নিজেই চালাবো। এবং তিনি নিজেই গাড়িতে বসে পড়ে। ভুবন বাইরে থেকে খুব যত্ন করে তার প্রতি খেয়াল রাখছিল। কাকা যখন বেরোচ্ছিল তখন ভুবন বলে, কেননা আমরা একটি পার্টি আয়োজন করি আপনার নাতনির আগমনের আনন্দে, আর আপনার সব বন্ধুদের আমন্ত্রণ জানাই। বাবা জিজ্ঞেস করে, হঠাৎ এই পার্টির আইডিয়া এলো কেন? ভুবন বলে, আসলে আপনি তো জানেন আমাদের ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর শিগগিরই অবসর নিচ্ছে। আমি শুনেছি আপনার সেখানে ভালো সম্পর্ক আছে, তাই ভাবছিলাম সেই পথটা কি আমার হতে পারে। বাবা স্পষ্টভাবে বলে, প্রমোশনের ব্যাপারে বলবো সেটা তোমার নিজের যোগ্যতায় অর্জন করতে হবে। আমি কাউকে ফ্রিতে প্রমোট করার জন্য বসে নেই। এরপর তিনি চলে যায় আর ভুবন রাগে ফুঁসতে থাকে। এদিকে দিদিমা প্যাকিং করছিল। তিনি যিশুকে বলে, ইস, যদি তুমি আমাদের সঙ্গে থেকে যেতে তবে ঘরটা আরো সুন্দর হয়ে উঠত। কিন্তু যিশু বলে, এতদিন আমরা একসঙ্গে ছিলাম, এবার তো আমাকে নিজের বাড়ি ফিরে যেতেই হবে। শিশুটি তখন বলে ওঠে, না মা, তোমার উচিত দিদিমার কথা শোনা। যিশুর মা বলে, দেখো, যদি তুমি বাড়িতে থাকো তবে আমরা শিশুটির যত্ন নিতে পারবো, আর তুমিও নিজের যত্ন নিতে পারবে। শিশুটি তখন আবার বলতে থাকে, গ্র্যান্ডমা ঠিকই বলেছে। মা, তোমার উচিত তার কথা শোনা। তুমি জানো না যে তোমার শাশুড়ি তোমাকে খুব খারাপভাবে প্রতারণা করতে চলেছে। তিনি সারাদিন তোমার দিয়ে ঘরের কাজ করাবে, তোমার পেছনে তোমাকে নিয়ে খারাপ কথা বলবে, আর তোমার মনোযোগ আমার ওপরও থাকবে না, কারণ তুমি সারাদিন শুধু কাজেই ব্যস্ত থাকবে। আর ডেজির আন্টি বসে বসে আনন্দ করবে, তুমি কিছুই করতে পারবে না। তখন যিশু ঠিক করে নেয় যে সে তার বাবা মায়ের বাড়িতে চলে যাবে এবং প্যাকিং শুরু করতে বলে। সে বলে, আগামীকাল বাবাকে বলো যেন গাড়ি নিয়ে এসে আমাদের নিয়ে যায়। কিন্তু শিশুটি বলে, যদি দাদু গাড়ি নিয়ে আসে তাহলে প্রথমেই ভুবন ডেজিকে সেই গাড়িতে নিয়ে চলে যাবে আর আমাদের বাসে ফিরতে হবে। যিশু জবাব দেয়, কোনো সমস্যা নেই, আমি বাবাকে বলবো যেন তিনি খুব সকালে আসে, কারণ আমাদের দুজনকেই খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এরপর আন্টি চলে যায় এবং পরের সকালে ভুবন নার্স থেকে জানতে চায়, এই রুমের মেয়েটি কোথায় গেল? নার্স বলে, সে তো সকালেই চলে গেছে। তখন আন্টি বলে, ঠিক আছে, তার বাবা নিশ্চয়ই গাড়ি পাঠিয়েছে, আর এমনিতে অল্প দূর তো হাঁটলেই যাওয়া যায়, এতে কোনো বড় কথা নেই। এটা শুনে ডেজি রেগে যায় এবং শিশুটিকে মারতে থাকে, বলছে, সবকিছুই তোমার কারণেই হচ্ছে। তখন তার শাশুড়ি তাকে বকাঝকা করে বলে, এই ছোট্ট শিশুটির দোষ কি? তুমি কেন বারবার ওকে মারছো? মনে হয় এখনো তোমার মা হওয়া শেখা হয়নি। ভুবন তখন বলে, প্লিজ এখন তোমরা ঝগড়া করো না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর তারা চলে যেতে শুরু করে। তারপর আমরা দেখি পাশের সব প্রতিবেশীরা বসে বসে নিজেদের মধ্যে গল্প করছে। ঠিক তখনই যিশু তার শিশুকে এবং তার মাকে নিয়ে সেখানে এসে পৌঁছায়। সবাই এসে যিশুর শিশু রেননকে দেখতে শুরু করে এবং বলতে থাকে, সত্যি এই সুন্দর মেয়েটি তার সুন্দর মায়ের মতোই হয়েছে। যিশুর মা তখন সবার মধ্যে মিষ্টি বিতরণ করে তার শিশুর জন্মের আনন্দে। তারপর এক প্রতিবেশী জিজ্ঞেস করে, ভুবন কোথায়? তখন ডেজি বলে, ভুবন তো ডেজিকে নিতে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ভুবন নিজের স্ত্রীকে নয়, বরং ডেজিকে নিতে গেছে। তারপর যিশু বাড়ির ভিতরে চলে যায় আর বাকি প্রতিবেশীরা নিজেদের মধ্যে বলতে থাকে, সে তো তার স্বামী, তাকে যিশুকে নিতে যাওয়ার কথা, তার যত্ন নেওয়ার কথা, কিন্তু মনে হচ্ছে সে তার বৌদির যত্ন বেশি করে। এরপর ভুবন বাড়ি ফিরে এসে বলে, তুমি এত সকালে ডিসচার্জ নিয়ে চলে এলে, আমাকে কিছু না জানিয়ে ডেজিকে সেখানে একা রেখে দিলে। তখন যিশু বলে, কেন? তোমার কি মনে হয়েছিল আমি ডেজিকে আমার গাড়িতে করে নিয়ে আসব? যদি এতই ইচ্ছে হয় তাহলে ডেজির পরিবারকে বলো তারা যেন গাড়ি নিয়ে এসে তাকে নিয়ে যায়।
ভোহন বলে, তুমি এমন কথা কেন বলছো? যদি সে শুনে ফেলে তাহলে ওর খারাপ লাগবে, কিন্তু যিশুর তাতে কিছুই যায় আসে না। এরপর ভোহন বলে, আমার শিশুটিকে দাও তো, অনেকদিন হলো আমি ওর সাথে সময় কাটাইনি। তারপর সে শিশুটিকে কোলে নিয়ে আদর করতে শুরু করে এবং মার্জনা চায়। সে আশা করছিল যিশু দয়া করে তাকে ক্ষমা করবে তার অবহেলার জন্য, কিন্তু তা হয় না। ভোহন র্যাননকে খেলার সময় র্যানন তার বাবাকে পছন্দ না করায় সরাসরি একটি ঘুষি মারে। এই ঘুষি এত জোরে লাগে যে ভোহন নিজেই অবাক হয়, একটি নবজাতক শিশুর এত শক্তি কিভাবে হতে পারে। তখন যিশু বলে, ছেড়ে দাও, তুমি এতদিন পর শিশুর কাছে এলে, সে কিভাবে তোমাকে চিনবে? ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয়ে যাবে। এরপর সে কথাটা এড়িয়ে যায়। ঠিক তখনই যিশুর মা দৌড়ে এসে বলে, কি হয়েছে? আমি চিৎকারের শব্দ শুনলাম। তখন যিশু পুরো ঘটনা বোঝায়। রানন বলে, আমি খারাপ লোকটাকে মেরেছি। দাদু তখন তার প্রশংসা করতে থাকে। যিশু বলে, মা, তাকে খারাপ অভ্যাস শেখাবেন না। কিন্তু আন্টি বলে, আরে ও তো ভালোই করেছে, সে খারাপ মানুষটাকে শিক্ষা দিয়েছে। এটা তো দারুণ কাজ। তিনি শিশুটিকে আরো উৎসাহ দিতে থাকে। এরপর যিশু, তার মা আর রানন একসাথে সময় কাটাচ্ছিল, আর ভোহন তখন ঘরের সব কাজ একাই করছিল। দিদিমা একের পর এক কাজ বলে চলেছিল, আর রানন মুচকি হেসে মন্তব্য করে, গ্র্যান্ডমা খুব বুদ্ধিমতী। কিন্তু দাদুর মুখ দেখে বোঝা যাচ্ছে দীর্ঘক্ষণ কাজ করতে করতে তিনি রেগে যাচ্ছে। এটা শুনে রানন হেসে ফেলে। ভোহন তখন বলে, দেখো তো আমার মেয়ে কেমন করে আমার দিকে হেসে তাকাচ্ছে, মনে হচ্ছে ও আমার কাছে আসতে চায়। রানন সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, কাছে এসে তোমাকে আরো 2-3টা ঘুষি মারতে হবে। যিশু এটা শুনে হেসে ফেলে। তারপর ভোহন শিশুটিকে কোলে তুলে নেয়। যিশুর দিকে তাকিয়ে বলে, বাচ্চা জন্মের পর তুমি আরো বেশি সুন্দর লাগছো। যিশু মনে মনে ভাবে, যখনই সুযোগ পাই তখনই এ ধরনের কথা বলে, আর কিছুতেই বদলায় না। এদিকে রানন হঠাৎ করে তার বাবার ওপর প্রস্রাব করে ফেলে। ঠিক তখনই আন্টি এসে শিশুটিকে কোলে তুলে নেয় এবং ভোহনের সঙ্গে মজা করতে থাকে। তিনি বলে, আরে বাহ, জানো তো, শিশুরা কেবল তাদের প্রিয় মানুষদের উপরই এই কাজটি করে। এটা শুনে ভোহন খুশি হয়, কিন্তু গন্ধ পেয়ে বমি বমি ভাব হয়। তাই সে দ্রুত ভিতরে গিয়ে কাপড় পাল্টাতে যায়। তারপর রাননের দাদু তার প্রশংসা করতে থাকে। এরপর আসে ইউ, যে যিশুর খুবই ঘনিষ্ঠ বন্ধু। ইউকে দেখে আন্টি বলে, তুমি এখানে বসো আর আমার নাতনি রাননের সাথে খেলো। আমি তোমার প্রিয় পিনবলস খাবার বানিয়ে আনছি, আর ডিনার করে আমাদের বাড়ি থেকেই যেও। তারপর আন্টি রান্না করতে চলে যায়। ইউ শিশুটিকে দেখে তার প্রশংসা করতে থাকে, আর শিশুটি মনে মনে বলে, ইস, যদি তুমিও মা হতে পারতে। এই কথা শুনে ইউ অবাক হয়, এত ছোট বাচ্চা কিভাবে কথা বলতে পারে। পরে সে বুঝতে পারে যে এই বাচ্চাটি অতুলনীয়, কারণ তার মনের কথা শোনা যায়। এরপর একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখা যায়, কেন ইউ মা হতে পারে না। সেই সময় প্রবল বর্ষণ হচ্ছিল, আর ইউ তার স্বামীর সঙ্গে যাচ্ছিল। হঠাৎ তার স্বামীর শত্রুরা এসে তাকে আক্রমণ করতে উদ্যত হয়। ইউ মাঝখানে এসে দাঁড়ালে তার পেটে আঘাত লাগে। এই ঘটনার ফলে সে আর কখনো গর্ভবতী হতে পারে না। পরের দিন তারা হাসপাতালে ছিল। সেখানে ইউ এর স্বামী তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, এতে কি হয়েছে, তুমি যদি গর্ভবতী না হতে পারো তবুও আমার ভালোবাসা তোমার জন্য কোনোদিন কমবে না। কিন্তু বর্তমানে শিশুটি তাকে বলে দিচ্ছিল, খুব শিগগিরই তোমার স্বামী বাবা হতে চলেছে। তখন ইউ এর মনে হচ্ছিল হয়তো তার শাশুড়ি তার স্বামীকে শিশুকে বড় করার জন্য অনেক বেশি চাপ দিচ্ছে, আর সেই চাপের কারণে সে এসব করছে। কিন্তু শিশুটি বলে, না, সে তো এসব সব নিজের ইচ্ছাই করছে। এটা শুনে ইউ অবাক হয়ে যায়, কারণ সে এত বছর তার স্বামীর সঙ্গে থেকেও কখনো জানতো না যে তার স্বামীও তাকে ভালোবাসা বন্ধ করতে পারে। যিশু তাকে বলে, দেখো,
যাই হোক, তুমি সাহস হারিও না। প্রথম পদক্ষেপ হবে তার থেকে দূরে সরে যাওয়া। তুমি তাকে ডিভোর্স দেবে, পরের সবকিছু আমি নিজেই সামলে নেব। এরপর তারা সবাই রাতের খাবারের জন্য বসে যায়। তারপর ইউ শিশু রাননের জন্য ওয়েলকাম পার্টি নিয়ে কথা বলতে শুরু করে। যিশু তাকে জানায় কতগুলো পরিকল্পনা সে করেছে, কিন্তু ভোহন সেই কথা খারিজ করতে শুরু করে। যিশু বলে, আরে ও আমার মেয়ে, তার জন্য এতটা তো আমরা করতে পারি। ভোহন বলে, প্রয়োজন নেই, তুমি জানো না এসব জিনিসে কত খরচ হবে, আর আমি সারাদিন বাড়িতে বসে কাজ করছি, আমার জন্য জিনিসগুলো কতটা কঠিন হয়ে যাবে। তখন শিশুটি তার মা যিশুকে বলে, কোনো সমস্যা নেই মা, তুমি বাড়িতে ছোট্ট একটি পার্টি আয়োজন করো, সেখানে ভোহনের কমান্ডারকে ডাকো, অর্থাৎ তাদের গ্রুপের নেতা। আর যখন গ্রুপের নেতা সামনে ভোহনের আসল মুখ প্রকাশ পাবে, তখন তারা তাকে চাকরি থেকেও বের করে দেবে। আর তোমার কাছে প্রমাণও থাকবে যে সে তোমার জন্য মোটেও যোগ্য নয়। তখন তুমি সহজেই বাবাকে ডিভোর্স দিতে পারবে। যিশু হেসে বলে, তুমি সত্যি খুব স্মার্ট। আর সে ভোহনের প্রস্তাবে রাজি হয় যে তারা বাড়িতেই ছোট্ট একটি পার্টি করবে। এরপর তারা শোবার ঘরে যায়। সেখানে ইউ যিশুকে জিজ্ঞেস করে, আমার কেন যেন মনে হচ্ছে তোমাদের মধ্যে কিছু ঠিক নেই, তোমরা সত্যি অনেকটা আলাদা লাগছো। আর শিশুটি ঠিক তখনই ডিভোর্সের কথা উল্লেখ করে। যিশু বলে, এটা খুব লম্বা গল্প। এরপর শিশুটি তার মাসিকে বলতে শুরু করে, আসলেই ডেজি আর আমার বাবার একটি মেয়ে রয়েছে। শিশুটি বলে, আমার বাবা আসলে ডেজির সন্তানেরও বাবা। শুধু তাই নয়, তারা আমাকে ডেজির শিশুর সঙ্গে অদলবদল করে দিয়েছিল, কিন্তু আমি আবার আমার মায়ের কাছে ফিরে এসেছি, কারণ আমার দিদিমা আমাকে ফিরিয়ে এনেছিল। এই সব কথা শুনে ইউ খুব রেগে যায়। যিশু তাকে জানায়, সে ভোহন শুধু আমার বাবার টাকার জন্যই আমার জীবনে আছে, না হলে সে অনেক আগেই আমাকে ছেড়ে দিত, অথবা আমাদের মধ্যে এসব কিছুই ঘটতো না। ইউ বলে, আর নয়, সে নিজেকে কি ভাবছে, এখনই আমি গিয়ে তাকে শিক্ষা দিয়ে আসছি। কিন্তু যিশু তাকে থামিয়ে বলে, তুমি সেখানে গিয়ে কি করতে পারবে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে ডেজির সন্তানের বাবা ভোহন? ইউ বলে, না। যিশু বলে, তাহলে আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। প্রমাণ পেলে আমরা সবার সামনে ভোহন আর ডেজির আসল মুখ প্রকাশ করব, যাতে তারা অন্তত বুঝতে পারে তারা কতটা খারাপ কাজ করছে। এভাবে কথা শেষ হলে ইউ তার বাড়িতে ফিরে যায়, এবং ঠিক যেমন রানন বলেছিল তেমনই ঘটে। তার শাশুড়ি বহুদিন পর এসে হাজির হয়। ইউ তাকে জিজ্ঞেস করে, হঠাৎ করে আপনি এখানে কেন এলেন? শাশুড়ি বলে, তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার সাথে দেখা করতে এলাম। আর 3 বছর হয়ে গেছে, আমি আমার নাতিকে কোলে নিয়ে খেলতে চাই। ইউ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বোঝে না। ইউ বলে, আমার জানা আছে আপনার ছেলে নিজে আমাকে এসব বলার জন্য আপনাকে পাঠিয়েছে। আসলেই তাই ছিল, কারণ তার স্বামী ভেতরে বসে তাদের কথা শুনছিল। তারপর ইউ ভেতরে এসে ব্যাগ গুছাতে শুরু করে, কিন্তু তার স্বামী সেই ব্যাগ সরিয়ে বলে, আমারও সন্তান চাই। ইউ জবাব দেয়, সন্তান চাইলে গিয়ে নিয়ে এসো, আমি কোনো শিশুর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। তুমি জানো আমি সন্তান জন্ম দিতে পারবো না, এজন্য আমি মারা যাব। কিন্তু তার স্বামীর তাতে কোনো গুরুত্ব ছিল না। সে বলে, যদি পারো না তাহলে বাড়ি ছেড়ে চলে যাও। ইউ বলে, ঠিক বলছো, আমি ঠিক তাই করছি, এবং আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়ের নাম শুনে সে ভয় পায়, কিন্তু তারপরও ইউ তার কথা শোনে না। সে ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তার স্বামী বিভ্রান্ত হয়ে তার মাকে জিজ্ঞেস করে, হঠাৎ করে ওর কি হলো? তার মাও একই কথা ভাবছিল। তার স্বামী তখন মনে করে যে সকালে ইউ যিশুর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তাই কিনা যিশু তাকে কিছু করতে প্রভাবিত করেছে, আর সেই জন্যই সে এখন তাদের কথা শুনছে না। আন্টি তখন বলে, ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করব যদি সে তার ভাইয়ের কাছে ফিরে যায় আর ফিরে না আসে? তখন তার ছেলে বলে, কোনো সমস্যা নেই, শুধু 3 দিন অপেক্ষা করো। 3 দিনের মধ্যে যদি সে না আসে, তাহলে আমরা বলবো যে আপনার শরীর খুব
খারাপ হয়েছে আর দেখবেন ভয় পেয়ে সে আপনার যত্ন নিতে ছুটে আসবে। এরপর আন্টি যিশুকে বলে, আমি হাসপাতাল গিয়েছিলাম ইউকে খুঁজতে, কিন্তু তারা বলল ইউ তো গত 3 দিন একবারও আসেনি। আমি ভয় পাচ্ছি তাকে কিছু হয়ে গেছে কিনা। তখন শিশুটি জানায় মাসিকে তাদের বাড়ির লোকেরা আটকে রেখেছে, তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এটা শুনে যিশু বোঝে যে সময় এসে গেছে সবার সামনে প্রমাণ দেখিয়ে ইউ এর ডিভোর্স করানোর এবং তাকে তাদের ফাঁদ থেকে উদ্ধার করার। তাই তারা যাত্রা শুরু করে। পরে দুজনকে নিয়ে তারা তাদের বাড়িতে পৌঁছে যায়। আন্টি রূঢ়ভাবে বলে, এখানে কি করছো? চলে যাও, ইউ এখানে নেই, গিয়ে তাকে হাসপাতালে খুঁজে নাও। কিন্তু যিশু বলে, আমি ভালো করেই জানি ইউ এখন বাড়িতেই আছে আর আপনার প্রতিবেশীরাও বলেছে সে বাড়িতেই থাকে। ঠিক তখনই বাড়ি থেকে চিৎকারের শব্দ আসে। আন্টি বলে, যাই হোক না কেন, এটা আমার বাড়ির ব্যক্তিগত ব্যাপার, তুমি এতে নাক গলিও না। কিন্তু তখন গার্ড এসে আন্টিকে ধরে ফেলে। আন্টি চিৎকার করে তার ছেলেকে ডাকতে থাকে। তার ছেলে বলে, এখানে নাটক করো না। কিন্তু আন্টি চিৎকার চেঁচামেচি করে ইউকে ডাকছে আর তখনই ভেতর থেকে ইউ এর কণ্ঠ শোনা যায়, প্লিজ প্লিজ আমাকে এসে বাঁচাও। এরপর মা ছেলে দুজনই আরো জোরে চিৎকার শুরু করে যেন ইউ এর আওয়াজ বাইরে বেরোতে না পারে। এই হট্টগোলে সব প্রতিবেশী জড়ো হয়ে যায়। তারপর সবাই আন্টি আর তার ছেলের উপর অভিযোগ করতে শুরু করে যে যিশু ইচ্ছাকৃতভাবে তার বন্ধু ইউকে প্রভাবিত করছে যাতে তাদের ডিভোর্স করানো যায়। প্রতিবেশীরা অবাক হয়ে বলে, তুমি কেমন বন্ধু যে একটি পরিবার ভেঙে দেওয়ার চেষ্টা করছো? তখন যিশু সবাইকে বলে, এমন কিছু নয়, এরা ইউকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছে। আন্টি বলে, আমরা ইউকে তালাবদ্ধ করব কেন? এ তো তার বাড়ি, সে এখানে থাকে। এরপরই গার্ডরা আন্টিকে ধরে ফেলে আর আন্টি যিশুকে ধাক্কা দেয়। ঠিক তখনই ইউ এর ভাই কিম এসে যিশুকে ধরে ফেলে। কিমকে দেখেই আন্টি তার মেয়ের অবস্থা খারাপ হয়ে যায়। তারা নানা অজুহাত দিতে শুরু করে। যিশু তখন কিমকে বলে, ওদের কথায় আসবে না, তাদের কাছে চাবি আছে, এখনই ওদের দিয়ে দরজা খুলিয়ে নিন। কিমের কথা মতো ওদের দরজা খুলতেই হয়। তখনই ইউ দৌড়ে এসে যিশুকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে অবশ্যই আসবে। যিশু তাকে বলে, ভয় পেও না, যা কিছু হয়েছে সব বলে দেবে। আমি আর তোমার ভাই কিম এখানে তোমাকে সমর্থন করার জন্য আছি। এরপর তার স্বামী ক্ষমা চেয়ে আর একটা সুযোগ চাইতে থাকে, কিন্তু ইউ সরাসরি না বলে দেয়। ঠিক তখনই শিশুর কথায় কিমেরও শুনতে পাওয়া যায়। শিশুটি বলছে, প্লিজ আপনি তার ভাই, আপনাকে তাকে অবশ্যই সমর্থন করতে হবে। ইউ মনে মনে ভাবছিল, আমার ভাই খুব কড়া মানুষ, যদি আমি তাকে ডিভোর্সের কথা বলি তাহলে সে হয়তো আমাকে সমর্থন করবে না, কিন্তু তা মোটেই হয় না। কিম তার বোনকে বোঝে এবং ডিভোর্সে সম্মতি দেয়। তখন আন্টি বলে, দেখো ছেলে, তুমি তো কত বছর ধরে আমাদের সাথে থেকেছো, আমরা কি কখনো তোমাকে ঘৃণা করেছি? আমরা তো শুধু তোমার থেকে একটা সন্তান চাই। তখন যিশু তার মাকে মনে করিয়ে দেয়, তুমি ভুলে যাচ্ছ কেন ইউ এর দুরবস্থার আসল কারণ কি? যিশু তখন আন্টিকে মনে করিয়ে দেয়, যদি রিও সেই দিন আপনার ছেলের প্রাণ না বাঁচাতো তাহলে আজ আপনার ছেলে হয়তো প্রতিবন্ধী হয়ে যেত, আর কি জানি হয়তো এই পৃথিবীতেই থাকতো না। তখন আপনি কি করতেন? এরপর প্রতিবেশীরা আন্টিকে সমালোচনা করতে শুরু করে। কিমও বলে, হ্যাঁ, এখন তোমাকে অবশ্যই ডিভোর্স দিতে হবে। আন্টি তখন তার ছেলেকে রাজি হতে বলে। সে বলে, ঠিক আছে, কিন্তু আমার একটু সময় লাগবে। শিশুটি বলে, না, ওদের কথাই আসবেন না, সময়ের অজুহাতে ওরা অন্য কোনো পরিকল্পনা করবে। তখন কিম বলে, না, এখনই ডিভোর্সের কাগজে সই করো, যদি না করো ঠিক আছে, আমি তোমাদের বসের সাথে কথা বলবো আর তারা তোমাকে চাকরি থেকে বের করে দেবে। চাকরি হারানোর ভয়ে সে সেদিনই ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর কিম যিশুর কাছে এসে শিশুটির নাম জানতে চায়। শিশুটি কিমের সুদর্শন চেহারার প্রশংসা করে, কিন্তু
কিন্তু বলে 2 মাস পরে এখানে ভয়াবহ বন্যা হবে, সেখানে জেস আর গ্রামের অনেক মানুষ মারা যাবে। আর চাচা, আপনি খুব অনুতপ্ত হবেন, কিন্তু আপনাকে কিছু করতে হবে যাতে সবাইকে বাঁচানো যায়। যিশু তখন চিন্তা করে এত কম সময়ে কিভাবে গ্রামের সবাইকে খবর দেওয়া যাবে, আর খবর দিলেও তারা কি বিশ্বাস করবে। এরপর শুরু হয় হাউস ওয়ার্মিং পার্টি। সেখানে সবাই উপস্থিত ছিল এবং সবাই রাননের দিকে মনোযোগ দিয়ে তার চারপাশে জড়ো হয়। ঠিক তখনই ডেজি এসে রাননকে নিজের মেয়ে ভেবে কোলে তুলতে চেষ্টা করে, কিন্তু রানন তাকে চড় মারে। ইউ বলে, দেখো, ও তোমাকে পছন্দ করে না। ডেজির স্বামী বলে, তুমি কিভাবে এমন কথা বলছো? এ তো আমার মেয়ের মতোই। রানন জবাব দেয়, আমার মনে হচ্ছে এরা বুঝতে পারছে না যে আমি ওদের কাছে থাকতে চাই না। তারপর সে ডেজির ওপর প্রস্রাব করে দেয়। এরপর রানন তার মাকে বলে তার কাপড় বদলাতে, আর যিশু তাকে নিয়ে ভেতরে চলে যায়। অন্যদিকে ডেজি খুব খুশি হচ্ছিল যে সবাই তার মেয়েকে প্রশংসা করছে, তাকে সুন্দর বলছে। কিন্তু ঠিক তখনই যিশু আবার বাইরে আসে। সে শুনতে পায় ডেজি সবাইকে বলছে যে যিশু তাকে বুলি করত। এরপর ডেজি নিজের প্রশংসায় মেতে থাকে, যা যিশুর প্রচণ্ড রাগের কারণ হয়। যিশু তখন সবাইকে জানায় কিভাবে সে প্রতি মাসে ডেজিকে খরচের জন্য টাকা দিত, কিন্তু কখনো কাউকে এসব বলেনি। তারপর সে নিজের বাচ্চাকে ইউ এর হাতে দিয়ে বলে, দেখো, এভাবেই ও আমাকে বুলি করত, এবং যিশু চুল টানতে থাকে। ঠিক তখনই কমান্ডার এসে যায়। ভোহনও আসে। ভোহন যিশুর ওপর চিৎকার শুরু করে। যিশু মনে মনে ভাবে, এখন তো আমি সত্যিটাও বলতে পারি না। কমান্ডার আসতেই যিশু তাকে পুরো ব্যাপারটা বলতে শুরু করে, কিন্তু কমান্ডার শিশুর কণ্ঠস্বরও শুনতে পাচ্ছিল। প্রথমে সে ভেবেছিল হয়তো সে হ্যালোসিনেট করছে, তাই বাচ্চার কথাই মনোনিবেশ করেনি। যখন যিশু তার ডিভোর্সের কথা বলে, ভোহনের যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বলে, এতটুকু কারণে তুমি আমার সাথে ডিভোর্স নিচ্ছ? কমান্ডারেরও একই প্রশ্ন থাকে। তখন শিশুটি বলে উঠতে থাকে, না কমান্ডার, আপনার মায়ের কথা শুনতে হবে। আমার বাবা মোটেও ভালো মানুষ নয়। এটা শুনে কমান্ডার শিশুটিকে কোলে তুলে নেয়। শিশুটি তাকে জানাতে থাকে, ডেজির মেয়ের বাবা আর কেউ নয়, সে আমার বাবাই। আর আমার বাবা সবসময় আমার মাকে ঠকাচ্ছে। সে চাইছে আমি যেন কাজ না করি, চাকরি ছেড়ে বাড়িতে বসে থাকি, যা আমি চাই না। এই কারণেই আমার ডিভোর্স দরকার। এরপর তারা বসের ব্যাপারে কথা বলতে শুরু করে। তখনই এক প্রতিবেশী দৌড়ে এসে বলে, তোমার মা অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। এই সময় ডেজিও উপস্থিত ছিল, কিন্তু এত লোক একসাথে দেখে সে হঠাৎই নার্ভাস হয়ে পড়ে। সবাই ধরে নেয় হয়তো কাজের চাপে আন্টি অজ্ঞান হয়ে গেছে, কিন্তু শিশুটি বলে ফেলে, না, ডেজি তাকে ধাক্কা দিয়েছে, তাই তার মাথা টেবিলে ঠেকে গেছে, আর এই জন্যই তিনি এমন অবস্থায় আছে। তখন সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় ডেজির মনে পড়ে তার মেয়ে শয়ের কথা। তাকে ভালোভাবে জানাচ্ছিল যে আসলে সে যিশুর মেয়েকেই নিজের সন্তানের মতো রেখে দিয়েছে, তাই সে মিথ্যে বলে ও তো ঘুমিয়ে আছে। কিন্তু রানন তার মাকে পুরো সত্যিটা বলে ফেলে। এতে যিশু রেগে গিয়ে মেয়েকে চড় মারে, আর সবাই দ্রুত হাসপাতালে ছুটে যায়। সেখানে ডাক্তার জানায় মায়ের অবস্থা এখন স্থির আছে, কিন্তু বাচ্চার অবস্থা অনেকটা গুরুতর। এরপর সবাই প্রতিবেশীদের জিজ্ঞাসা করতে থাকে আসলে কি ঘটেছিল। তখন এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাগের মাথায় ডেজি শিশুটিকে বালিশ দিয়ে মারছিল। তার শাশুড়ি এসে তাকে বকছিল, আর তখনই প্রতিবেশী এসে দেখে ডেজি আসলে নিজের শাশুড়িকেই ধাক্কা দিচ্ছে। প্রতিবেশী এতটুকুই সবাইকে জানায়, আর শিশুটি পড়ে ডাক্তারের সামনেই পুরো ঘটনাটা জানায়। ঠিক তখনই কমান্ডার এসে বলে, তোমরা চিন্তা করো না, আমরা ব্যাপারটা ঠিকভাবে তদন্ত করব। হাসপাতালের ডাক্তার, যিনি শিশুটির চিকিৎসক ছিলেন, রাগে বাইরে এসে বলে, যদি শিশুটিকে সময় মতো হাসপাতালে আনা না হতো তবে আজই ও মারা যেত। ওর এখন অ্যাজমা হয়েছে, যা সারা জীবনের জন্য থাকবে। অ্যাজমা রোগীরা বেশি দিন বাঁচে না। তারপর তিনি সবাইকে দেখান যে শিশুটির পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং জিজ্ঞেস করে, বলুন তো এই বাচ্চার আসল মা কে?
তখন যিশু ডেজির দিকে ইশারা করতে থাকে। ডেজি ভীষণভাবে ঘাবড়ে যায়। ডাক্তার চিৎকার করে বলে, যদি তুমি শিশুর যত্ন নিতে না পারো তাহলে তাকে কারো কাছে দিয়ে দাও। তুমি কেমন মা যে নিজের মেয়েকে মারছো, তাকে এত দুর্বল ও কৃশ করে ফেলেছো? তুমি কি তাকে খাবারও দাও না? ডেজি তখন মিথ্যে বলে, না, আমি কেন আমার মেয়েকে মারবো? আসলে ও নিজেই ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। ডাক্তার জবাব দেয়, তুমি কি আমাকে এতটা বোকা ভাবছো? এই অসহায় শিশুটি কি হাঁটতে বা হামাগুড়ি দিতে পারে? ও না হাঁটে না কথা বলে, তাহলে কোথা থেকে ধাক্কা খেয়ে পড়বে? আমাদের মিথ্যে বলা বন্ধ করো। এতে কমান্ডার ভীষণ রেগে যায় এবং ডেজিকে ধমক দিয়ে বলে, ঠিক আছে, তোমার স্বামী তোমার পাশে নেই, কিন্তু তোমার মাসিক পেনশন আছে, তোমার ভালো পরিবার আছে। দেখো তুমি শিশুর যত্ন কিভাবে করছো, আর যিশুকে দেখো সে কিভাবে নিজের শিশুর যত্ন নিচ্ছে। অন্তত কিছু শেখো। এরপর সে শাস্তি দিয়ে চলে যায়। অন্যদিকে ভোহনও রাগে চলে যাচ্ছিল। ডেজি তাকে থামানোর চেষ্টা করে, আশা করছিল সে তার পক্ষ নেবে, কিন্তু ভোহন বলে, তুমি কি সবকিছু মজা মনে করো? দুঃখিত, আমি জানতাম না যে তোমার এভাবে শিশুকে মারার ফলে তার জীবনও যেতে পারত। সে তো একটি ছোট অসহায় বাচ্চা। তুমি যদি জোরে মারো তবে সে মারা যাবে। আর তুমি আমার মাকে ধাক্কা দিয়েছ, তারও ব্যাখ্যা দিতে হবে। ডেজি তখন আবেগপ্রবণভাবে ভোহনকে চাপে ফেলার চেষ্টা করে, কিন্তু ভোহন তাতে কর্ণপাত করে না, কারণ তার চাকরি ঝুঁকির মধ্যে ছিল। সে বলে, দেখো, যদি এখন থেকে ঠিকভাবে শিশুর যত্ন না করো তবে মনে রেখো আমাকে তাকে কমান্ডারের বাড়িতে বিক্রি করে দিতে হবে। সেখানে তিনি ও তার স্ত্রী তার যত্ন নেবে, আর তখন তুমি একা হয়ে যাবে। মাসিক বেতন আর পেনশন যা আমার ভাইয়ের পক্ষ থেকে পেতে সেটাও বন্ধ হয়ে যাবে। রাগে ভোহন চলে যায় আর ডেজি যিশুর ওপর সমস্ত দোষ চাপাতে থাকে। ভোহন বলে, থামো, নিজের ভুলের জন্য অন্য কাউকে দোষ দেওয়া বন্ধ করো। এরপর রাত হয়। যিশু তার নিজের ঘরে ছিল এবং দরজা তালা দিয়ে রেখেছিল, কিন্তু ভোহনের ঘরে ঢোকার ইচ্ছে ছিল। সে যিশুকে বোঝাতে থাকে সে কি চায়। যিশু দরজা খোলে না, তাই ভোহন চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে এবং নিজের মাংসপেশি প্রদর্শন করতে থাকে। যিশু বলে, এখান থেকে বেরিয়ে যাও, আমি শিশুর সাথে শুতে চাই, আমার সময় নষ্ট করার ইচ্ছে নেই। কিন্তু তখন ভোহন তার সাথে জোর করে আচরণ শুরু করে। তখন যিশু তাকে এমনভাবে আঘাত করে যে সে নড়তেও পারছিল না, আর শিশুটি তাকে বিদ্যুতের ঝটকা দেয়, তাতে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর সমস্ত গ্রামবাসী ও কমান্ডার সেখানে এসে দেখে অন্তত তার শ্বাস চলছে, তাই তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। এদিকে যিশু পুরো ঘটনা কমান্ডারকে জানাতে শুরু করে। কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখা যায়। যিশু গিয়েছে শাউকে দেখতে, অর্থাৎ ডেজির শিশুকে দেখতে। শেষমেশ শিশুটি চেতনা ফিরে পায়। তখন শিশুটি রাননের সাথে যোগাযোগ করছিল, আর রানন নিজের মাকে জানাচ্ছিল যে এটি আসলে তার পুনর্জন্ম। রিসু কিছুই বুঝতে পারছিল না। তখন শিশুটি জানায়, আসলে আমি আমার মাকে বলছি যে আমার মৃত্যু হয়েছিল 18 বছর বয়সে, যখন আমার মা আমাকে নির্যাতন করেছিল। তখন ঈশ্বর আমাকে আরেকটি সুযোগ দেয়। আমি শিশুরূপে ফিরে এসেছি যাতে তাকে বোঝাতে পারি যে আমি আসলেই তারই মেয়ে, যিশুর মেয়ে নই। এমন সময় নার্স এসে ডেজিকে নিয়ে আসে। প্রথমে ডেজি খুব ভালো আচরণের ভান করে, তাই শাউ মনে করে তার মা হয়তো ভালো হয়ে গেছে। কিন্তু ইউ চলে যেতেই ডেজি শিশুটিকে ফেলে দিয়ে বলে, জানি না কেন তুমি আমার জীবনে এসে পড়েছো, আর এত কাঁদছো কেন? বুঝতে পারছো না আমি তোমার মা নই? সে তোমার মা, তার কাছে গিয়ে কাঁদো। এরপর শিশুটি শ্বাস নেওয়া বন্ধ করে দেয়। ভয়ে ডেজি ডাক্তারকে ডাকে, কারণ এবার শিশুটির কিছু হলে গ্রামবাসীরা, বিশেষ করে কমান্ডার, তাকে ছাড়বে না। ডাক্তার এসে পরীক্ষা করে আবারও ডেজিকে ধমক দেয়, তোমার মধ্যে কোনো অনুভূতি আছে তো? যদি শিশুর যত্ন নিতে না পারো তাহলে এখনই বলে দাও। এরপর ডেজি ভোহনের ঘরের পাশে দিয়ে যাচ্ছিল। তখন শিশুটি তাকে ইঙ্গিত দেয়। সে ভিতরে গিয়ে ভোহনের সাথে তর্ক শুরু করে। ভোহন তাকে ডেজি বলে চিৎকার করে। ঠিক তখনই কমান্ডার এসে তাদের কথা শোনে।
ভোহন চিৎকার করে বলে, এখন আমি বুঝতে পারি কেন তোমার স্ত্রী এতদিন ধরে ডিভোর্স দিতে চাইছে। মনে হয় আমাকে সেটা ভাবতেই হবে। রেগে গিয়ে কমান্ডার তাকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় ডেজি আর ভোহন একা স্টোর রুমে দেখা করছে। ডেজি তার কাছে টাকা চাইছে কারণ তার মা টাকা চেয়েছিল আর তার কাছে টাকা নেই। একই সময়ে শিশুটি তার মা যিশুকে জানাচ্ছে যে এটাই সময় ভোহনের মাকে সব সত্যি জানানোর। যিশু তখন স্টোর রুমে যায়, কিন্তু ততক্ষণে তারা দুজন লুকিয়ে পড়ে। যিশুর মনে হয় হয়তো শিশুটি ভুল ভেবেছে। তারা তখন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু আন্টি ভেজা চপ্পল লক্ষ্য করে ভাবে নিশ্চয়ই এখানে কোনো চোর এসেছে এবং যিশু সত্যি কিছু শুনেছে। তারপর যিশু চলে গেলেও বাইরে কান পেতে শুনতে থাকে। এরপরই আন্টি পুরো সত্যিটা জেনে যায়। তারা আসলে শিশুদের অদলবদল করেছিল। ঠিক তখনই ভোহনও বেরিয়ে আসে আর রাগে আন্টি ডেজিকে তাড়িয়ে দেয়। এরপর ভোহন তার মাকে বাড়িতে নিয়ে এসে সব কথা বলে, কিন্তু এইটা বলেনি যে সে আসলে তাদের সন্তান নয়। এই সমস্ত কথা শিশুটি যিশুকে জানিয়ে দেয়। তখন যিশু বুঝতে পারে যে এখন তার শাশুড়ি এমন ভান করবে যেন সে কিছুই জানে না। এরপর আমরা দেখি কিমকে, যাকে তার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ডেকেছিল। এদিকে যিশু বাড়িতে ছিল আর ইউ দৌড়ে এসে তাকে বলে, লোকেরা আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলছে। তখন যিশু কিমের সাথে দেখা করতে যায়। কিম জানতো এখানে বন্যা আসতে চলেছে, তাই আগে ভাগে সমস্ত ড্রেনেজ প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না। সবাই ভাবছিল সে দুর্নীতি করছে আর টাকা অপচয় করছে। এরপর শাস্তিমূলক কমিটি বসানো হয়। আমরা দেখি জেনারেল ম্যানেজার তার জুনিয়রকে এই ঘটনার কথা বলছে। জুনিয়র তখন জানায় যে আচমকা এখানে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আর ঝড়ও বইছে। জেনারেল ম্যানেজার জানলার বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি দ্রুত বাড়ছে এবং ঠিক তখনই বন্যার সময় এসে পড়ে। কিন্তু কারো কিছু হয় না, কারণ কিম আগে সমস্ত ড্রেনেজ সিস্টেম চালু করে রেখেছিল। তারপর কিম তার জেনারেল ম্যানেজারের উপর চিৎকার করে বলে, দেখছেন তো কখন কি ঘটে তা আগে থেকে জানা যায় না, তাই সবকিছুর জন্য আগে ভাগেই প্রস্তুতি নিয়ে রাখতে হয়, যেমন আমরা এবার করেছি। এরপর তারা কিমের কাছে ক্ষমা চায়। পরের দিন সকালে সবাই বন্যা নিয়ে আলোচনা করছিল। তারা সবাই বলছিল কিভাবে প্রবল বৃষ্টির ফলে তাদের ক্ষেতের সব শাকসবজি নষ্ট হয়ে গেছে। তখন যিশু তার বাবার কাছে সাহায্য চায়। তার বাবা বলে, কোনো সমস্যা নেই, আমরা আপাতত অন্য দেশ থেকে কিছু সবজি আমদানি করব আর কিছু শহর থেকেও সংগ্রহ করব। আমি নিজের পক্ষ থেকে সবাইকে বিনামূল্যে সবজি দেব। এটা শুনে যিশু খুব খুশি হয়। এরপর সে তার দূরের বন্ধু মিনির সাথে দেখা করে। মিনি শিশুটির কথা শুনতে পাচ্ছিল আর শিশুটি তাকে তার বয়ফ্রেন্ড সম্পর্কে সতর্ক করছিল, কিন্তু মিনি সেটা বিশ্বাস করছিল না। পরে তার বয়ফ্রেন্ড এসে তার কাছে টাকা চাইলে মিনি বুঝে যায় যে শিশুটি যা বলছিল তাই সত্যি। শেষে যিশু, মিনি ও তার বাবার সাথে বাড়িতেই থাকে। যিশু তখন বলে, আমার মনে হচ্ছে এখন আবার আমার কাজে ফিরে যাওয়া উচিত, কারণ আমিও একজন ডাক্তার এবং আমি আবার প্র্যাকটিস শুরু করতে চাই। আঙ্কেল বলে, আমি এতে খুব খুশি হব। তুমি যা ভালোবাসো তাতে ফিরছো, এটাই সবচেয়ে ভালো ব্যাপার। মিনি বলে, তুমি তো সত্যি আমার রোল মডেল। এরপর দেখা যায় ডেজি চুপিসারে গ্রামবাসীদের কথোপকথন শুনছে। এখন যেহেতু তার মেয়ে শাওকে কমান্ডারের স্ত্রীর কাছে রাখা হয়েছে, তাই সবার চলে যেতেই সে বাইরে আগুন লাগিয়ে দেয়, যাতে সবাই বাইরে দৌড়ে যায়। সুযোগ নিয়ে সে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। সে শিশুকে এমন ড্রাগ খাওয়ায় যেগুলো অপহরণকারীরা ব্যবহার করে, সেটা জলে মিশিয়ে দেয় যাতে শিশুটি গভীর ঘুমে চলে যায়। শিশুটি কাঁদছিল, জানতো মা রেগে যাবে, কিন্তু ডেজি শিশুটির কথা কিছুই বোঝেনি। জোর করে ওষুধ খাইয়ে তাকে নিয়ে পালায়। অল্প সময় পরেই ডেজি আবার স্বাভাবিকভাবে কমান্ডারের স্ত্রীর বাড়িতে আসে, ভান করে যেন শুধু শিশুটিকে দেখতে এসেছে। সুন্দরভাবে অভিনয় করে বলে, আমার বাচ্চা তো তোমার সাথেই ছিল, আমি এত কষ্ট করেছি অথচ তুমি তাকে অপহরণ করতে
থাকতে দিলে? এমন নাটক দেখে কমান্ডার এসে অবাক হয়ে যায় আর যিশুও হতভম্ব হয়। তখন শিশুটি বলে ওঠে, সবই ডেজি আন্টির কাজ। সে নিজেই নিজের মেয়েকে অপহরণ করিয়েছে যাতে তোমাদের ওপর দোষ দেওয়া হয় আর তার মেয়ে শিকার সাজতে পারে। কমান্ডার বলে, ঠিক আছে, কান্না বন্ধ করো, এই বিষয়টা গুরুতর, আমি ভালোভাবে তদন্ত করব। সে ভোহনকে ডেকে বলে, দেখো, এখানে নিশ্চয়ই কিছু গোপন ব্যাপার আছে। এত ভোরে বৃষ্টির সময় হঠাৎ আগুন লাগলো কিভাবে? এরপর ভোহন ডেজির শিশুকে নিতে যায়, যাকে সে এখন ভুল করে ডেজির মেয়ে ভাবছে। জোর করে শিশুটিকে নিয়ে এসে বলে, এই বাচ্চার কাস্টাডি এখন আমার হাতে আসবে, তাই আমার বিরুদ্ধে দাঁড়িও না। সে শিশুটিকে হাত ধরে হুমকি দিতে থাকে, কিন্তু শিশু তাকে কামড়ে দেয়, ফলে শিশু তার হাত থেকে ছুটে যায়। যিশু শিশুটিকে ধরে ফেলে। ঠিক তখনই ভোহন আবার বিদ্যুতের শক খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে অপহরণকারীরা ডেজির আসল শিশুকে দেখে বলে, দেখো, বড় হলে আমরা এই মেয়েটিকে কত দামে বিক্রি করতে পারি। এদিকে ভোহন হাসপাতালে ছিল। ডেজি সেখানে তার সাথে দেখা করতে আসে এবং কথার ফাঁকে নিজেই বলে ফেলে যে সে তার মেয়ের অপহরণের আয়োজন করেছিল। এটা শুনে ভোহন প্রচণ্ড রেগে যায় এবং দুজনের তীব্র ঝগড়া শুরু হয়। যিশু এই ঝগড়ার আওয়াজ শুনে মনে মনে আনন্দিত হয়, কারণ সে জানতো অবশেষে এই ঘটনা নিয়ে ওদের মধ্যে বিরোধ হবেই। এর মধ্যে পুলিশ এসে অপহরণকারী আন্টিকে গ্রেপ্তার করে, কিন্তু সে কিছুই স্বীকার করতে চায় না। তারপর যিশুর বাবা সেই মহিলাকে টাকা দেন যেন সে আদালতে সত্যিটা স্বীকার করে। তিনি তার কাছ থেকে তাদের বাড়ির ঠিকানাও নেয়। এরপর যিশুর বাবা সেখানে পৌঁছায় এবং দেখে ইতিমধ্যেই একজন পুরুষ সেখানে আছে। তারা সেই মানুষটিকে সত্যি বলার অনুরোধ করে, কিন্তু টাকা ছাড়া কেউ মুখ খোলে না। ফলে যিশুর বাবাকে তাকে টাকা দিতে হয়। এরপর সেই লোক পুরো ঘটনাটা জানায়, আমরা তো শিশুটিকে জঙ্গলে ফেলে এসেছি, কারণ মালিক আমাদের বলেছিল তাকে মেরে ফেলতে। এই কথা শোনার পর যিশুর বাবা দ্রুত জঙ্গলে যায় এবং শিশুটিকে খুঁজে পায়। সে তখন অচেতন ছিল, কিন্তু শ্বাস এখনো চলছিল। সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে ডাক্তারদের কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য। তবে তিনি কাউকে বলেন না যে শিশুটি এখনো জীবিত আছে, যাতে তাকে আবার কেউ আঘাত করতে না পারে, বিশেষত ডেজি। পরে দেখা যায় যে মহিলা আন্টি ছিল, যিনি টাকার বিনিময়ে সাক্ষ্য ভুলে যাওয়ার কথা দিয়েছিল, তিনি বাইরে এসে সবাইকে জানিয়ে দেয় ওই শিশুটি বেঁচে নেই। এটা শুনে ডেজি নাটক শুরু করে এবং কান্নাকাটি করতে থাকে, কিন্তু পরে যিশু বুঝে যায় এই কান্না সম্পূর্ণ ভান। ডেজি তখন বলে, তোমার নিজের মেয়েকে নিয়ে অনেক গর্ব, তাই না? আমি জানাতে চাই যে সে তোমার মেয়ে নয়, আমার মেয়ে। সে আনন্দের সঙ্গে এসব কথা বলছিল। তখন যিশু বলে, আমি জানি তুমি আর ভোহন তোমরা দুজন মিলে এই কুকর্ম করেছিলে। আমি এটাও জানি যে ভোহনই তোমার সন্তানের আসল বাবা, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ তুমি যখন ঘুমিয়েছিলে তখন আমার মা আবার শিশুদের অদলবদল করে দিয়েছিল। তাই তোমার মেয়ে নয়, তোমার মেয়ে আসলে মারা গেছে। এই কথাটা শুনে ডেজি পাগল হয়ে যায়। ঠিক তখনই যিশুর বাবা শিশুটিকে নিয়ে সেখানে পৌঁছায়। শিশুটিকে দেখে ডেজির মধ্যে মা সুলভ ভালোবাসা জেগে ওঠে। কিছুক্ষণ পর নেতা এবং পুলিশ আসে অপহরণকারীদের সঙ্গে। তারা সবাই স্বীকার করে যে ডেজি তাদের দিয়ে শিশুটিকে অপহরণ করিয়েছিল। ডেজি অনুনয় শুরু করে, আমাকে আরেকটা সুযোগ দাও, কিন্তু কেউ তাকে সুযোগ দেয় না। তারা বলে, যদি ভবিষ্যতে তুমি আবার এমন কিছু করো তাহলে শিশুটির জীবন বিপদে পড়বে। শেষমেশ ডেজি ও ভোহনকে গ্রেপ্তার করা হয়। যিশুর শিশুটিকে ইউয়ের হাতে তুলে দেওয়া হয় যত্ন নেওয়ার জন্য, যে এখন তার সত্যিকারের মা হয়ে যায়। যিশু আনন্দে বলে, অন্তত এখন শিশুটি শান্তিতে বাঁচতে পারবে, জীবনটাকে নতুনভাবে শুরু করতে পারবে। এভাবেই এই ড্রামাটির সমাপ্তি ঘটে।